দর্শক, জুলাই আন্দোলনের পরে ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকে পরবর্তী সময়ে বিশেষ করে প্রথম ২-৪ দিনে সারা দেশে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ছিল, বঙ্গবন্ধুর যত মুরাল ছিল, মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল, মুক্তিযুদ্ধের যত মুরাল ছিল, ভাষা আন্দোলনের যত মুরাল ছিল, বীর শ্রেষ্ঠদের যে ভাস্কর্য ছিল, ভাষা শহীদদের যে ভাস্কর্য ছিল, সেগুলো ভেঙে গুড়িয়ে পুড়িয়ে ইচ্ছা মতো তার উপরে প্রস্রাব করে এমন কোনো এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ড নাই যেটা করা হয়নি। সেখান থেকেই প্রশ্ন উঠেছিল, তাহলে এই সরকার পতনের আন্দোলনটা কারা করেছিল? সরকার পতনের আন্দোলনটা কি সত্যিই হাইজ্যাক হয়ে গিয়েছিল? হাইজ্যাক হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর আল শামসদের হাতে চলে গিয়েছিল, যারা কিনা বিজয় উল্লাস করতে গিয়ে বঙ্গবন্ধুর মুরাল ভাস্কর্য, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুরাল, মুজিবনগরে শত শত ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া এই ঘটনাগুলো ঘটিয়েছিল? সেই প্রশ্নটার সমাধান আজকে পর্যন্ত হয়নি এবং মেটিকুলাস প্রফেসর ইউনূস তার ১.৫ বছরের শাসনামলে এই ব্যাপারগুলো একটি বারের জন্যও দেখেননি, বরং উৎসাহিত করেছেন, সরকারি পৃষ্ঠপোষকতা দিয়েছেন। যে সকল মুক্তিযুদ্ধের মোরাল ভাস্কর্য ভাঙা হয়েছে সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেননি, সব যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। এরই মাঝে একটি মুরালের গল্প আজকে বলবো, সেটা হচ্ছে যে লালমনিরহাট জেলার একটি উপজেলার মুরাল, বঙ্গবন্ধুর মুরাল, যে মুরালটা ভেঙে ফেলা হয়েছিল। এবার সেখানে দেখা গেল যে ওই উপজেলার নির্বাহী অফিসার ইওনো তিনি বঙ্গবন্ধুর মুরালের জায়গায় তার উপজেলার মানচিত্র এঁকে দিলেন। অর্থাৎ বঙ্গবন্ধুর মুরালের জায়গাটা পুনরায় নির্মাণ করা তো অনেক দূরের কথা, নির্মাণ করার তো প্রশ্নই আসে না, কারণ সংবিধানে পর্যন্ত সংযোজিত হচ্ছে যে বঙ্গবন্ধুর কোনো নাম কিংবা নিশানা, বঙ্গবন্ধুর কোনো কৃতিত্ব, মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের আগে থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে কৃতিত্ব, সেই কৃতিত্বের ইতিহাস সংবিধানে, ইতিহাসে, পাঠ্যপুস্তকে কোথাও থাকছে না। সেই মেটিকুলাস ডিজাইনগুলো প্রফেসর ইউনূস শুরু করে গেছেন। কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে বর্তমানেও সেটা অব্যাহত থাকছে, এরকমটা দেখেছি। লালমনিরহাটের ওই উপজেলায় কি হলো এক্স্যাক্টলি, বঙ্গবন্ধুর মুরাল কিভাবে উপজেলার ম্যাপে, মানচিত্রে পরিণত হলো, চলুন একটু জেনে দেখি এবং এই উপজেলা নির্বাহী কর্মকর্তার নামটাও একটু জেনে দেখি। এই যে অতি উৎসাহী আমলারা এই কাজগুলো করছেন, এই কারণেই আমরা দেখেছি সরকার পতনের পরে নতুন সরকারের রোষানলে পড়ে বিভিন্ন রকমের আমলারা, বিভিন্ন ধরনের বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা, তারা কিন্তু রোষানলে পড়ে, তারা মামলা খায়, জেলে যায়, নানা ধরনের হেনস্থা হওয়ার পর্যায়ে তাদেরকে পড়তে হয়। যেমন আমরা দেখেছি বিএনপি সরকার আসার পরে সেনাবাহিনীর সাবেক কিছু কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে 111-এর চক্রান্ত করার অপরাধে। ইতিহাস থেকে কেউই, কোনো আমলা কিংবা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কোনো কর্মচারী শেখে না যে নগ্ন রাজনীতি কিংবা রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে কোনো না কোনো দিন এর পরিণতি ভোগ করতে হয়। লালমনিরহাটে কি হলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে, জেনে বোঝার চেষ্টা করি যে বঙ্গবন্ধুকে অপমান করতে এদের এত ভালো লাগে কেন। সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বঙ্গবন্ধুর মুরালের জায়গায় মানচিত্র স্থান দেয়া একটা উপজেলার ঘটনাটা ঘটেছে লালমনিরহাটে। বাংলা ট্রিবিউন এই মজার, আমার কাছে ব্যাপারটা মজারই মনে হয়েছে, মজার এই খবরটা দিয়েছে। শিরোনামটা দেখে নিন, ছবি সহ শিরোনাম দিয়েছে তারা। বঙ্গবন্ধুর মুরালের উপর উপজেলার মানচিত্র আঁকলেন ইওনো। যে মুরাল ছিল সেই মুরালটা ক্ষতিগ্রস্ত ছিল, সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে উপজেলার মানচিত্র প্রতিস্থাপন করেছেন তিনি। খুবই ভালো একটা কাজ করেছেন, হয়তো সরকারের পক্ষ থেকে তিনি পুরস্কারও পাবেন। কিন্তু এই যে সাবেক সামরিক কর্মকর্তারা আজকে 17 বছর 18 বছর পরে এসেও গ্রেপ্তার হচ্ছেন, কারাগারে যাচ্ছেন, রিমান্ডে নেওয়া হচ্ছে 1/11 ওই চক্রান্ত করার জন্য, সেগুলো কি এই আমলারা দেখেন না?
আমার মাঝে মাঝে মনে হয় যে আমলা, পুলিশ, সামরিক কর্মকর্তা ও এরা কি বাংলাদেশের এই গত 55 বছরের ইতিহাস নিজেরা চোখে দেখেননি, কিংবা এরা কি ইতিহাস পড়েন না যে ইতিহাসে কোনো না কোনো দিন এই পরিণতি ভোগ করতে হয়, যেটা বাংলাদেশের রাজনীতির একটা সংস্কৃতি হয়ে গেছে। আজকে আপনি অতি উৎসাহী হয়ে মানে বিগত সময়ে আমরা যে দেখেছি যে অতি উৎসাহী হয়ে বহু পুলিশ কর্মকর্তা, বহু আমলা আওয়ামী লীগ সাজতে গিয়েছিল, অতি আওয়ামী লীগ সাজতে গিয়েছিল। তারা মনে হয় যে শেখ হাসিনার চাইতে বড় আওয়ামী লীগার হয়ে গিয়েছিল। পরিণতি তাদের কি? একটা বড় পুলিশ কর্মকর্তা দেশে থাকতে পেরেছে। সর্বশেষ যে শীর্ষ পুলিশ কর্মকর্তা তিনি কারাগারে অবস্থান করছেন। তাহলে লাভটা হয় কি এদের? এটা একটা বড় প্রশ্ন। চলুন খবরের ভেতরে ঢুকে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের উপরে উপজেলার মানচিত্র আঁকলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি হালদার। সম্প্রতি মুরালের সব কিছু ঠিক রেখে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবির স্থলে এই মানচিত্র আঁকা হয়। মুরালের স্ট্রাকচার সব কিছু ঠিক রেখেছেন, শুধুমাত্র ওর বুক থেকে বঙ্গবন্ধুর ছবি যেটা ক্ষতিগ্রস্ত ছিল সেটাকে একেবারে তুলে দিয়ে সেখানে নতুন প্লাস্টার করে নতুন করে তিনি মানচিত্র সেঁটে দিয়েছেন। উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা যায় 2024 সালের 6 আগস্ট দুপুরে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করেন কিছু ব্যক্তি। কারা এটা তো খুব ভালোভাবেই আমরা জানি। এই ভাঙচুর বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ভাস্কর ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল যে জঙ্গি এবং সাম্প্রদায়িক গোষ্ঠী, এটা খুব সহজেই অনুমান করা যায়। এরপর থেকে সেটা ভাঙা অবস্থায় পড়েছিল। সম্প্রতি মুরালে বঙ্গবন্ধুর ছবির ওপরে আদিতমারি উপজেলার মানচিত্র আঁকার উদ্যোগ নিয়েছেন ইওনো বিধানকান্তি হালদার। তবে মুরালের পিলার, বাউন্ডারি, কাঠামোগত সব কিছুই আগের মতো রাখা হয়েছে, শুধু নেই বঙ্গবন্ধুর ছবি। উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বঙ্গবন্ধুর মুরালে উপজেলার মানচিত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ইওনো বিধানকান্তি। প্রায় মাসখানেক পার হলেও এই কাজের জন্য কোনো বিল তৈরি করা হয়নি। মানচিত্র বসানোর টাকা কোথায় থেকে এসেছে তাও অজানা কর্মকর্তাদের। মারাত্মক কথা। এই টাকা কোত্থেকে এসেছে, কে দিয়েছে? ইওনো কি নিজের পকেট থেকে দিয়েছেন? পকেট থেকে দিয়ে তিনি অতি উৎসাহী হয়ে এই কাজটা করেছেন? সরকারি কাজ করলে তো এটার একটা বিল হবে, ভাউচার হবে, বিল পরিশোধ করতে হবে, কাউকে না কাউকে এই কাজের অর্ডার দিতে হবে, টেন্ডার দিতে হবে, এই কাজটা সেই প্রক্রিয়ায় হবে। তাহলে তার কিছুই হয়নি। এরকম মারাত্মক অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন জানায়, সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল ভাস্কর্য স্থাপনে খরচ হয়েছে 4,000 কোটি টাকা। এর মধ্যে বড় মুরালে 1 থেকে 4 কোটি টাকা খরচ হয়, ছোট মুরালে 20 লাখ টাকা খরচ করেছিল সরকার। এ ব্যাপারে জানতে চাইলে এলজিইডির আদিতমারি উপজেলার প্রকৌশলী AKM ফজলুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, মুরালে মানচিত্র বসানোর বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের অফিস থেকেও কোনো টেকনিক্যাল সাপোর্ট নেওয়া হয়নি। ইওনো নিজে এই কাজ করেছেন বলে শুনেছি। টাকা কোথায় থেকে এসেছে বা কত টাকা খরচ হয়েছে এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই। এই ইওনো সম্ভবত মানে বিপদে তো পড়বেনই, 2 বার বিপদে পড়বেন। একবার হচ্ছে আওয়ামী লীগের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে, আর একবার হচ্ছে যে এই যে কাজ করেছেন এই কাজের কোনো মানে অর্থনৈতিক ডকুমেন্টস নেই। টাকা কোত্থেকে এসেছে, তাহলে বিল কে দিয়েছে, কোত্থেকে হলো, সরকারি কাজ কি বেসরকারি পর্যায় থেকে হতে পারে কিনা, কিংবা সরকারি কাজ তিনি তার পকেট থেকে করতে পারেন কিনা, এই জবাবদিহি করতে হয়তো তার একাডেমিক ক্যারিয়ার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে ইওনো বিধানকান্তি হালদার বাংলা ট্রিবিউনকে বলেন, এই কাজে সরকারের অর্থ খরচ করা হয়নি। উপজেলার আয় ব্যয়ের টাকা খরচ হয়েছে। মানচিত্রে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। উপজেলার আয় ব্যয় থেকে খরচ করেন আর আপনি জাহান্নাম থেকে খরচ করেন, সেই খরচের থাকবে না? আপনি কাজ দিয়েছেন, কাজের থাকবে না, টেন্ডার থাকবে না? টেন্ডার দিয়ে আপনি কাজ দিবেন না, তার একটা বিল ভাউচার হবে না, সেটার প্রমাণ থাকবে না? উপজেলার কেউই জানে না। আপনি বললেন যে উপজেলার আয় ব্যয় থেকে খরচ হয়েছে। উপজেলার আয় ব্যয় কি টাকা না? উপজেলার আয় ব্যয় কি আপনার পৈতৃক সম্পত্তি? আপনি ইচ্ছা করলে পকেট থেকে এই যে নাও টাকা, ওখানে যায় খরচ করো, এভাবে কাউকে দিতে পারেন? দিতে পারেন না তো। আপনার তো ডকুমেন্টস থাকতে হবে। উপজেলার আয় ব্যয়ের ব্যাপার কি? উপজেলার আয় ব্যয় কোত্থেকে আসে? জনগণের ট্যাক্সের টাকা থেকেই তো উপজেলার আয় হয়। তো সেই টাকা আপনি ইচ্ছা করলে যে কোনোভাবে মানে ডকুমেন্টস ছাড়া খরচ করতে পারেন। আমার মনে হয়
যে হতে পারে এই মানে এই আমলা, এই উপজেলা নির্বাহী অফিসার হতে পারে যে মানে বর্তমান সরকারের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন এবং আস্থাভাজন হয়ে হয়তো তরতর করে তিনি প্রমোশন পেয়ে বড় অফিসার হয়ে যাবেন। যে কাজগুলো আওয়ামী লীগের সময় আমলারা করেছিল ঠিক একই কাজগুলো এখন কিছু আমলা করে যাবেন। পরবর্তীতে আরেক সরকার আসলে আবার কিছু সুবিধাবাদী আমলা সেগুলো করে যাবেন। আবু হেনা রাজ্জাকী অ্যাডভোকেট তিনি গত পরশুদিন একটা অনুষ্ঠানে বলেছেন যে আমরা ভোট দিয়ে সরকার গঠন করি, সরকার নির্বাচিত হওয়ার পরে এরা আমলাদের সঙ্গে একটা যোগসাজশ করে, ভাইস ভার্সা একটা যোগসাজশ করে বলে যে তোমরা তোমাদের মতো খাও, আমরা আমাদের মতো খাই। এবং এই আমলা এবং নির্বাচিত সরকার এরা দুইজন মিলে হয়ে যায় ইসরায়েল, আর জনগণ হয়ে যায় হচ্ছে ফিলিস্তিন, গাজা। এভাবে আইনজীবী আবু হেনা রাজ্জাকী স্পষ্ট করে সমালোচনা করেছেন বাংলাদেশের যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনকে। এই যে ট্র্যাডিশন ভয়াবহ হলেও এটা সত্য ট্র্যাডিশন যে সরকার যখনই যায় আমলারা সেই সরকারের সঙ্গে যে কোনোভাবে যোগসাজশ করে একটা জোট গঠন করে, এবং এই জোটটা আবু হেনা রাজ্জাকীর ভাষায় এটা ইসরায়েলি জোট, আর জনগণ হয়ে যায় গাজা, ফিলিস্তিন, এরকম অবস্থা। যদি এই অভিযোগ, মানে ভয়াবহ অভিযোগ, কিন্তু এই অভিযোগ আগে যত হয়েছে, গত 55 বছরে যত হয়েছে, সেই অভিযোগ থেকে বর্তমান সরকার বেরিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। যেন এই ধরনের অভিযোগ কোনো আইনজীবী তো দূরের কথা, একজন সাধারণ মানুষও করতে না পারেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই অতি উৎসাহী ইওনোর ব্যাপারে আপনার ভাবনা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।